নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আমরা মূলত রবিবার দিন এই ভিডিও কভার করে থাকি যে পরবর্তী সপ্তাহে মার্কেট কেমন কি চলতে পারে, কোন কোন ইম্পর্টেন্ট ডেটা রয়েছে। কিন্তু টেকনিক্যাল কারণের জন্য রবিবার দিন এই ভিডিওটা কভার করা সম্ভব হয়নি, তাই সোমবার দিন এই যে ভিডিওটা এটা পাবলিশ করছি। চলুন তার আগে কিছু ইম্পর্টেন্ট ডেটা দেখে নিই। এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি থাকবে, মানে বাজার কি পুরো 5 দিনই খোলা থাকবে? এখানে দেখতে পাচ্ছেন এর পরের যে ছুটি সেগুলো রয়েছে 26শে মার্চ, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 31শে মার্চ। মানে এই মার্চ মাসের মধ্যে এখন আমরা দুখানা ছুটি দেখতে পাচ্ছি, কিন্তু এই যে দুটো ডেট এগুলো কোনোটাই কিন্তু এই সপ্তাহে পড়ছে না। অর্থাৎ এই সপ্তাহে বাজার পুরো 5 দিনই কিন্তু খোলা থাকবে। এরপরে বাজারের মহল কেমন রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি গত 5 দিনে প্রায় 4%-এর কাছাকাছি ডাউন হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এখানেও 4%-এর কাছাকাছি ডাউনফল আমরা দেখতে পেয়েছি। মানে মার্কেট বর্তমানে এই বিয়ারদের হাতেই কিন্তু রয়েছে। আর শুক্রবার দিন আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই আমেরিকান মার্কেট যে ওপেন হয়েছিল সেখানে কেমন কি পারফরমেন্স দেখা গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স এটা প্রায় 120 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছিল, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট রয়েছে এটাও বলতে পারেন 200 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছিল। মানে এই আমেরিকার দিক থেকেও সেরকম কোনো সংকেত ছিল না, এবং আমাদের গিফট নিফটি এখান থেকেও খারাপ সংকেত আসছিল। যদিও এই সপ্তাহ শেষে গিফট নিফটি এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে সেটা কোনো ভ্যালু রাখে না, কারণ এই শুক্রবারের পরে বর্তমানে যেমনটা দেখা যাচ্ছে শনিবার পড়ছে, রবিবার পড়ছে, এবং এই সপ্তাহে এই মিডিল ইস্টে বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি ডেভেলপ হচ্ছে তার উপরে কিন্তু পরবর্তী সপ্তাহের যে মার্কেট সেটা নির্ভর করছে। তার সঙ্গে সঙ্গে প্রতিদিনই এই যুদ্ধ রিলেটেড বিভিন্ন ডেটা সামনে চলে আসছে, আর মূলত এই ডেটাগুলোই মার্কেটকে বর্তমানে পরিচালনা করছে। যদি এই মিডিল ইস্টেরই কথা বলি, যেমনটা ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছেন আগেই হুমকি দিয়ে রেখে দিয়েছিলেন, যদি এই ইরান স্টেট অফ হরমুজে মাইন বসায় তাহলে তারা একটা বড় ধরনের মিলিটারি অ্যাটাক করবে, এবং এই জিনিসটাই ইরান করে বসে রয়েছে। এই ইরান দেখতে পাচ্ছেন তারা কি করেছে, এই যে স্টেট অফ হরমুজ এখানে যে মাইন সেগুলো বসিয়ে দিয়েছে, যেগুলো বিভিন্ন ইউএস অফিসিয়াল কনফার্মও করেছিলেন, এবং এরপরে একটা বড় অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। এবং তারপরেই আমেরিকা কি করেছে দেখতে পাচ্ছেন, ইউএস অ্যাটাক অন খার্গ আইল্যান্ড মার্কস নিউ এসকেলেশন ইন ওয়ার। এই যে খার্গ আইল্যান্ডটা রয়েছে এইটার উপরে আমেরিকা অ্যাটাক করে দিয়েছিল, এবং এই খার্গ আইল্যান্ড এটা কিন্তু ইরানের জন্য একটা গুরুত্বপূর্ণ আইল্যান্ড। এইখানে দেখতে পাচ্ছেন এই যে খার্গ আইল্যান্ডটা রয়েছে এর ভূমিকা কি ইরানের জন্য, ইরান যে পরিমাণে তেল প্রডিউস করে তার 90% এই যে খার্গ আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এইখান থেকেই কিন্তু তারা সাপ্লাই করে। আর এই খার্গ আইল্যান্ড এইখানে অ্যাটাক করলে ইরানের যে ইকোনমি সেখানে কিন্তু ধস দেখা যাবে। মানে এটা বলতে পারেন ইরানের ব্যাকবোন এইটাকে নষ্ট করে দিলে ইরানের অবস্থা খুবই শোচনীয় হবে। তবে এখনো পর্যন্ত আমেরিকা যে অ্যাটাক করেছে তারা এই যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেখানেই অ্যাটাক করেছে, বিভিন্ন তেলের যে সাপ্লাই রয়েছে সেখানে কোনো ক্ষতি তারা করেনি। তবে পরবর্তীকালে তারা হুমকি দিয়ে রেখেছে যদি ইরান আরো বাড়াবাড়ি করে তাহলে অয়েলের যে স্টোরেজ গুলো রয়েছে সেখানে আমেরিকারও বড় ধরনের অ্যাটাক করতে পারে। আর এই খার্গ আইল্যান্ড এইখানে অ্যাটাক করার পর দেখতে পাচ্ছেন এই যে ইরান তারাও বসেনি, তারাও থ্রেট করে দিয়েছে যে এরাই আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে বিভিন্ন অ্যালাইগুলো রয়েছে তাদের যে অয়েল ইনফ্রাস্ট্রাকচার সেখানে অ্যাটাক করবে, এবং সেই জিনিসটা আমরা দেখতেও পেয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন ইরানের মিলিটারিরা তারা কি করেছে, এই ইউএস এর যে মিলিটারি বেস রয়েছে বিভিন্ন দেশে তাদের উপরে ড্রোন স্ট্রাইকও করেছে। এবং এই ইরান এরা বর্তমানে শুধু একাই লড়ছে না, এদেরকেও বিভিন্ন যে সংগঠন তারা হেল্প করছে। দেখতে পাচ্ছেন এই যে হেজবোল্লাহ রয়েছে এরা ওই ইরানের সঙ্গে মিলে এই ইরাকে যে আমেরিকার বেস রয়েছে সেখানে অ্যাটাক করেছে, যার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর এই আমেরিকা তারা কি বলছে দেখতে পাচ্ছেন, ট্রাম্প মে হিট ইরান খার্গ আইল্যান্ড ফিউ মোর টাইমস। মানে আরো অনেকবার এই যে খার্গ আইল্যান্ড এটার উপর আমেরিকা অ্যাটাক করতে পারে জাস্ট ফর ফান, শুধুমাত্র মজার জন্য। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকা তারাও এই যে স্টেট অফ হরমুজ রয়েছে সেখানেও তাদের যে নেভি তাদের নিয়ে যাচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশকে এই আহ্বানও জানিয়েছে যাতে তারাও তাদের দেশের যে নেভি রয়েছে তাদেরকে স্টেট অফ হরমুজে পাঠায়, যাতে স্টেট অফ হরমুজ এটাকে বিভিন্ন দেশ মিলে ক্লিয়ার করতে পারে। আর এটা তো গেল ইউএস ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা। এরপরে আরো একটা যুদ্ধের তথ্য সামনে এসেছে, তবে দেখুন এটা এখনো যে যুদ্ধের পর্যায়ে চলে গেছে সেরকমটা বলা যাবে না, কিন্তু কিছু সময়ের মধ্যে এই যে যুদ্ধ সেটা কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো কাদের কাদের মধ্যে, এই চায়না এবং তাইওয়ান এই যে দুটো দেশ রয়েছে এদের মধ্যে এই যে ক্লাস এটা আমরা বহু দিন ধরেই দেখছি। যেমন এই ইরান এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকা ইসরায়েল এদের মধ্যে যে ক্লাস এটা দীর্ঘদিনের, তেমনি এই চায়না তাইওয়ান এই দুটো দেশের মধ্যে যে ক্লাস এটাও কিন্তু দীর্ঘদিনের। এই তাইওয়ান কি বলছে দেখতে পাচ্ছেন, লার্জ স্কেল চাইনিজ মিলিটারি ফ্লাইট রিটার্নস আফটার আনইউজুয়াল অ্যাবসেন্স। মানে এতদিন কি হতো, চায়নার যে বিভিন্ন মিলিটারি তারা ফ্লাইটের মাধ্যমে এই তাইওয়ান এদের চারপাশে ঘোরাফেরা করতো, কিন্তু অনেকদিন সেই জিনিসটা বন্ধ ছিল। তারপরে হঠাৎ করে আবার এই মিলিটারি ফ্লাইট দেখা গেছে, আর শুধু আকাশপথে নয় জলপথেও এই জিনিসটা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন থাউজেন্ডস অফ চাইনিজ
চাইনিজ বোটস মাস অ্যাট সি রেজিং কোশ্চেন। অনেক বেশি পরিমাণে এই যে চায়নার বোট রয়েছে সেগুলোই তাইওয়ানের চারপাশে যে সমুদ্র রয়েছে সেখানে ঘুরতেও দেখা যাচ্ছে। তবে এই চায়না তারা তাদের দিক থেকে বলছে সেগুলো তাদের ফিশিং বোট, কিন্তু এর আগেও এরকম জিনিসটা দেখা গেছে। চায়না বারবারই বলে এগুলো ফিশিং বোট, কিন্তু তাদের মধ্যে এই চায়নার মিলিটারিরাই থাকে, এরাই এই তাইওয়ানের চারপাশে ঘোরাফেরা করে। যে কোনো সময় অ্যাটাক কিন্তু হতেও পারে। কারণটা কি? কারণ হচ্ছে এখন এই আমেরিকা তার এই ইরান ইসরায়েল এই দেশগুলোর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। মানে এখন যদি চায়না তাইওয়ানের উপর অ্যাটাক করে তাহলে আমেরিকা কিন্তু এই যে তাইওয়ান তার দিকে নজর দিতে পারবে না। মানে এটাই এই তাইওয়ানে অ্যাটাক করার জন্য চায়নার কাছে গোল্ডেন টাইম, কারণ এই আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত রয়েছে। আর আজ না হলেও কাল এই চায়নার সঙ্গে তাইওয়ানের যে যুদ্ধ সেটা আমরা শুনতে পাবোই। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটাই 2027-এও হতে পারে বা এই 2026-এও হতে পারে, এমনকি 2030-এর মধ্যেও হতে পারে। এবং এই তাইওয়ানকে অ্যাটাক করলে এটাও আমাদের জন্য একটা চিন্তার ব্যাপার হবে। কারণ এই যে ইরান এর পাশে যেমন হরমুজ স্টেট রয়েছে, তেমন এই যে তাইওয়ান এর পাশে কি রয়েছে, তাইওয়ান স্টেট রয়েছে। এটা যদি ব্লক হয়ে যায় সব থেকে বেশি প্রবলেম কিসের হবে? এইখানে দেখতে পাচ্ছেন এই যে তাইওয়ান তারা কি করে থাকে, এই পৃথিবীর যে মোস্ট অ্যাডভান্স সেমিকন্ডাক্টরস তার 90% এই তাইওয়ান তৈরি করে থাকে। এই তাইওয়ানের মধ্যে যে কোম্পানিটা রয়েছে এই TSMC দেখতে পাচ্ছেন, ফুল ফর্ম কি? তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কো লিমিটেড। এরাই এই পৃথিবীর সব থেকে বেশি যে অ্যাডভান্স চিপ সেগুলো তৈরি করে থাকে। মানে যদি কোনোভাবে চায়না এবং তার সঙ্গে সঙ্গে তাইওয়ানের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে এই যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে তার সঙ্গে সঙ্গে সেমিকন্ডাক্টর সেক্টর রয়েছে, এইগুলো কিন্তু বিরাট প্রবলেমের মধ্যে পড়বে। পুরো যে EMS সেক্টর সেখানে ধস দেখা যেতে পারে। আর শুধুমাত্র এই যুদ্ধই নয়, আরো কিছু জিনিস ডেভেলপ হচ্ছে। যদি আরো কিছু নিউজের কথা বলি তো এই ব্যক্তিকে সবাই চেনেন, কিম জং উন। ইনি নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট। এবং এই নর্থ কোরিয়া তারা কি করেছে দেখতে পাচ্ছেন, 10খানারও বেশি ব্যালিস্টিক মিসাইল এই জাপানের যে সমুদ্র রয়েছে সেদিকে ছুঁড়েছে। এবং এই নর্থ কোরিয়া তারা এটাই বলছে এটা একটা মিলিটারি ডিল ছিল। তবে এই যে নর্থ কোরিয়া রয়েছে এদের সঙ্গে এই যে সাউথ কোরিয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জাপান রয়েছে, এদের মধ্যে দীর্ঘদিনের একটা ক্লাশ দেখা যায়। মানে সম্পর্কের যে অবস্থা সেটা খুবই খারাপ। এই নর্থ কোরিয়াও সুযোগ বুঝে এই জাপান রয়েছে যে এবং তার সঙ্গে সঙ্গে সাউথ কোরিয়া রয়েছে এদের উপর অ্যাটাক করতে পারে। এবং এই যদি জাপানের কথা বলি বা তার সঙ্গে সঙ্গে সাউথ কোরিয়া, এই দুটো দেশকেই এই আমেরিকা সাহায্য করে থাকে বিভিন্ন ব্যাপারে। অনেক কিছু যে অ্যান্টি মিসাইল সিস্টেম রয়েছে সেগুলো এই দুটো দেশকে দিয়ে রেখেছে, বিশেষ করে সাউথ কোরিয়াকে। এবং এই সময় যদি নর্থ কোরিয়া কোনোভাবে যেমনটা দেখতে পাচ্ছেন এই জাপানের দিকে মিসাইল ছুঁড়েছে এবং তার সঙ্গে সঙ্গে সাউথ কোরিয়ার উপরে আক্রমণ করে বসে, তাহলে কিন্তু এই দুটো দেশের পাশেও এই যে আমেরিকা তারা এসে দাঁড়াতে পারবে না, কারণ তারা ইতিমধ্যে একটা যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবং এই খবরটাও দেখতে পাচ্ছেন কি হয়েছে, এই বর্তমানে আমেরিকার সব থেকে বেশি কিসের প্রয়োজন হচ্ছে, এই অ্যান্টি মিসাইল সিস্টেমের। কারণ এই ইরান তারা কি করছে, প্রচুর পরিমাণে এই যে মিসাইল সেটাই আমেরিকার বিভিন্ন বেসের দিকে ছুঁড়ছে। তো সেই যে মিসাইল সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য এই যে অ্যান্টি মিসাইল তার প্রয়োজন রয়েছে। এবং এই সাউথ কোরিয়াতে আমেরিকার প্রচুর অ্যান্টি মিসাইল সিস্টেম রয়েছে যাতে সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার ছোঁড়া মিসাইল থেকে বাঁচতে পারে। এবং এই যুদ্ধের প্রয়োজনের জন্য আমেরিকা কি করেছে, তারা এই সাউথ কোরিয়াকে দেওয়া বিভিন্ন যে অ্যান্টি মিসাইল সিস্টেম তার কিছু কিছু এখন তুলে নিচ্ছে তাদের নিজেদের কাজে লাগাবার জন্য। মানে এই সময় যদি নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার উপর আক্রমণ করে বসে তাহলে কিন্তু মিসাইল সিস্টেমের অনেক অভাব দেখা যাবে এই সাউথ কোরিয়ার কাছে। মানে বুঝতেই পারছেন এই যুদ্ধ রিলেটেড বিভিন্ন টেনশন মার্কেটে তৈরি হয়েছে। আর চলুন, এতক্ষণ তো যুদ্ধের কথা গেল, এবার বাকি যে ডেটাগুলো আছে সেগুলো দেখে নেবো। যদি কথা বলি এই সপ্তাহে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডেটা আসবে সেটা হচ্ছে এই FOMC মিটিং এর আউটকাম। এই জেরোমি পাওয়েল সামনেই এই ফেডের যে ইন্টারেস্ট রেট নতুন হবে সেটা ঘোষণা করবেন। আর কবে ডেট রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন, এই মার্চের 17 এবং 18 তারিখ, এই 17 তারিখে শুরু হবে এবং 18 তারিখে আমরা এই ফেডের মিটিং এর যে আউটকাম সেটা দেখতে পাবো। আর দেখতে পাচ্ছেন 2 দিন 10 ঘন্টা পরে এই যে আউটকাম এটা সামনে চলে আসবে। এবং এরপরে এই যে জেরেমি পাওয়েল রয়েছেন তিনি আর একবার এই ফেডের মিটিং এ অংশগ্রহণ করবেন, মানে তারপরে তার যে সময়কাল সেটা শেষ হয়ে যাবে। এবং এবারে পসিবিলিটি কি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, এই 350 থেকে 375 এই যে রেট রয়েছে এইখানে ভোট কত করছে 99%। মানে 99% অ্যানালিস্টই কিন্তু মনে করছে যে এবারে কোনো রেট কাট হবে না। কারণ দেখতেই পাচ্ছেন এই যে আমেরিকার জিডিপি গ্রোথ সেটা কমে গেছে, তার সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য ইনফ্লেশন বাড়ছে এবং এই যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন টেনশনের কারণে রেট কাট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে শুধুমাত্র এই রেট কাটের ডিসিশন এটাই সব নয়, এরপরে জেরেমি পাওয়েল তিনি তার বক্তব্যও রাখবেন যে পরবর্তী মিটিং এ কি হতে পারে। তো এই ধরনের বক্তব্যের ওপরেও মার্কেট রিয়াক্ট করবে। আর শুধুমাত্রই আমেরিকার নয়, তার সঙ্গে সঙ্গে ব্যাংক অফ ইংল্যান্ড এরাও তাদের যে রেটের ডিসিশন সেটা সামনে রাখবে। তারপরে এই জাপানের ব্যাংক এরাও রেটের ডিসিশন সামনে রাখবে। এবং এই জাপানের ব্যাংকের যে রেটের ডিসিশন এটাও মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি জাপান কোনোভাবে তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তাহলে কিন্তু মার্কেট কোলাপস করতে পারে, মানে গ্লোবাল মার্কেটের কথা বলছি। তো এই যে ডেটাগুলো এইগুলোর উপরেও মার্কেটে নজর থাকবে। এছাড়াও আরো কিছু ডেটা আসবে, যেমন ইন্ডিয়ার WPI এর ডেটা আসবে, মানে হোলসেল প্রাইস ইন্ডেক্সের ডেটা। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে আনএমপ্লয়মেন্টের রেটের ডেটা এটাও সামনে আসতে চলেছে। তারপরে যদি
আইপিওর কথা বলি, সেরকম বড় গুরুত্বপূর্ণ আইপিও তো আসছে না, তবুও কিছু ছোটখাটো আইপিও আসছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই জিএসপি কর্প সায়েন্স এই 16 তারিখ থেকে ওপেন হয়ে গেছে, মানে আজ থেকেই। এবং তারই সঙ্গে সঙ্গে সেন্ট্রাল মাইন্ড প্ল্যানিং এর যে আইপিওটা এটাই 20 তারিখ থেকে ওপেন হতে চলেছে। আর যদি ট্রেড ডিলের কথা বলি, যেমনটা এর আগে রিপোর্ট সামনে আসছিল যে মার্চের শেষের দিক করে এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হতে পারে, মানে ইন্টারিম ট্রেড ডিল। কিন্তু দেখতেই পাচ্ছেন এই যুদ্ধের কারণে আমেরিকা ব্যস্ত হয়ে পড়েছে এবং এই যে ট্রেড ডিল এগুলোর দিকে সেরকম নজরও নেই। এবং এই রিপোর্টও সামনে এসেছিল এই ইন্ডিয়া কি করতে পারে, এই যে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল সেটা হোল্ড করতে পারে, মানে বর্তমানে পজ করে রাখতে পারে। কিসের জন্য? কারণ আমেরিকার যে সুপ্রিম কোর্ট তারা ট্রাম্পের ট্যারিফটাকে অবৈধ বলে ঘোষণা করেছে। তারপর ডোনাল্ড ট্রাম্প সমস্ত দেশের উপর একটা 15% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন। তো সেই ব্যাপারে ইন্ডিয়া চাইলে এই যে ট্রেড ডিল এটা কিন্তু হোল্ডও করে রাখতে পারে। যদিও পরে ইন্ডিয়া জানায় এই ট্রেড ডিলের যে কাজ সেটা ভেতরে ভেতরে চলছে। এছাড়াও আরো একটা জিনিস শুরু হয়েছে, এই আমেরিকা দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে আরো 59খানা কান্ট্রির উপর ফ্রেশ ইনভেস্টিগেশনও শুরু করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস শুরু হয়েছিল, সেটা কি এই আমেরিকা বলছিল ইন্ডিয়া চায়না এই দেশগুলো তাদের দেশে সস্তায় অনেক মাল বিক্রি করছে, যেই কারণে আমেরিকার যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার রয়েছে তারা ক্ষতির মুখে পড়ছে। আর এরপরে তো স্টেট অফ হরমুজ এটার উপর নজর থাকবেই। এই স্টেট অফ হরমুজ এটা যদি ব্লক থাকে তাহলে তেলের দাম বাড়বে, এবং যদি খুলে দেওয়া হয় তাহলে তেলের দাম কমবে। এবং কিছু রিপোর্ট সামনে আসছে যেখানে ইরান কিছু কিছু দেশকে এই যে স্টেট অফ হরমুজ এটাতে অ্যালাউ করতে পারে। আর এই ক্রুড অয়েলের প্রাইস দেখতেই পাচ্ছেন ঊর্ধ্বমুখী রয়েছে। এই ব্রেন্ট ক্রুড 103-এর কাছাকাছি, ডব্লিউটিআই ক্রুড 98-এর কাছাকাছি রয়েছে। আর যদি এলপিজির কথা বলি, এই যে এলপিজি শর্টেজ এটা তো সব জায়গাতে দেখা যাচ্ছে, তবে কিছু ভালো খবর এই যে 2খানা জাহাজকে এই স্টেট অফ হরমুজ দিয়ে অ্যালাউ করা হয়েছে, যারা প্রায় 93,000 টন এলপিজি নিয়ে এই গুজরাটে আসছে, যেগুলোই 16-17 তারিখের মধ্যেই ইন্ডিয়াটা ঢুকে যাবে। যদি এটাও হয় তাহলে এলপিজি শর্টেজ কিছুটা কমবে। এরপরে এফআইডিআই এর ডেটা, এরা তো নিয়মিত বিক্রি করেই যাচ্ছে। এবং এই শুক্রবার দিন একটা হেভি সেলিং করেছিল, এই 10,716 কোটি টাকা সেলিং করে দিয়েছিল এই এফআইআইরা। নিয়মিত এই এফআইআই ভারতীয় মার্কেটে বিক্রি করেই যাচ্ছে। আর এই ডলার রুপির সম্পর্ক কেমন রয়েছে, এখানে ইন্ডিয়ান রুপিও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়েছে। এবং যেটা মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যেই এই যে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু 93-কেও টাচ করতে পারে। তারপরে গোল্ড সিলভারে তো সেরকম বড় ওপর দিকে মুভমেন্ট নেই। এই গোল্ড ফিউচার্স দেখতে পাচ্ছেন 1.73% পড়া, এই 1,55,000-এর কাছে রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার ফিউচার্স এখানেও কিছুটা পতন দেখা যাচ্ছে। আর এই ক্রিপ্টো মার্কেট এর হাল কেমন, এখানে বিটকয়েন দেখতে পাচ্ছেন এই 70-71-এর কাছাকাছি অনেকদিন ধরে ঘোরাফেরা করছে, কখনো নামছে কখনো উঠছে, সেরকম বড় মুভমেন্ট নেই। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম এটা ওই 2,000-এর কাছাকাছি ট্রেড করছে। আর এই গোল্ড সিলভার এগুলো কেন বাড়ছে না, তার পেছনে মূলত যে প্রধান কারণ সেটা হচ্ছে আমেরিকার ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শক্তিশালী হতে হতে এই 100-র উপরে উঠে গেছে। এবং মনে হচ্ছে এটা এই সপ্তাহের মধ্যেই 101-কেও টাচ করতে পারে। আর যদি নিফটি ফিফটি লেভেলের কথা বলি, দেখুন এই সময় লেভেল এটা আলোচনা করা একদমই অসম্ভব বলতে পারেন, কারণ এই মার্কেট এটা পুরোপুরি রিয়াক্ট করছে এই যুদ্ধের পরিস্থিতির ওপরে। তবে যেভাবে বিভিন্ন ডেটা ডেভেলপ হচ্ছে মনে হচ্ছে এই সপ্তাহেও আমাদের যে বাজার সেটা এই বিয়ারদের হাতেই থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।